হৃদস্পন্দন বাড়ল তার। মেয়েটা দ্রুত তার সাথে সরে যেতে চাইল দূরে। বিভান তৎক্ষণাৎ হাত বাড়িয়ে আবারও কোমর চেপে ধরল রূপন্তীর। মুখ গুজল ঘাড়ে। মেয়েটার গলা শুকিয়ে এলো। ঠেলে সে নিজের থেকে সরিয়ে দিতে চাইল বিভানকে, কিন্তু পারল না। ছেলেটা আরো গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল রূপন্তীকে। আলতোভাবে চুমু খেলো মেয়েটার ঘাড়ে। তারপর আবার সেই চুমুর স্থানে কিঞ্চিত জোরে সোরে কামড় বসালো একটা। মেয়েটা ব্যথা পেল, চেঁচিয়ে উঠল, সাথে সাথে চমকালো সবাই। ইমাদ দ্রুততার সাথে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধরল রূপন্তীর পানে। ব্যস্ত হয়ে শুধালো। এর মধ্যে ছাদের আলো জ্বলে উঠল আবার। বিভান তার স্থানে সুশীল ভদ্র এক পুরুষের ন্যায় বসে রয়েছে সুন্দরভাবে, আর রূপন্তী বসে রয়েছে ঘাড়ে হাত দিয়ে, চোখ মুখ কুঁচকে। ইমাদ মেয়েটার মুখ দর্শনে ভ্রু কুঁচকালো, ফের প্রশ্ন করলো। রূপন্তী কিঞ্চিত অপ্রস্তুত হলো। তখন ব্যথা পেয়ে কোনো চিন্তা ভাবনা ছাড়াই চেঁচিয়ে উঠেছিল, কিন্তু এখন সে কি উত্তর দেবে? বিভানের কর্মকাণ্ড সম্পর্কে বলাও সম্ভব নয়। মেয়েটা আমতা আমতা শুরু করলো, ইতস্তত করে জবাব দিল, এমনি অন্ধকারে ভয় পেয়ে গিয়েছিলাম একটু, তাই। দোলা কপাল কুঁচকালো। রূপন্তীর পানে ফিরে তাকিয়ে শুধালো, তাহলে ঘাড়ে হাত দিয়েছো কেন? ওখানে কি হয়েছে? কই কিছু না তো। হাত সরাও, দেখি কি হয়েছে। রূপন্তী হাত সরাতে চাইল না। দোলা এক প্রকার জোর করেই গলা থেকে হাতটা সরিয়ে দিল তার। সাথে সাথে অবাক মেয়েটা চোখ বড় বড় করে প্রশ্ন করলো, এ কি, গলায় কি হয়েছে তোমার? লাল কেন? রূপন্তীর অপ্রস্তুত ভাব বাড়ল আরো। সব এই বদমাশ বিভানের জন্য। তাকে লজ্জায় না ফেলে যেন এর শান্তি হবে না। মেয়েটা এলোমেলো দৃষ্টি ফেলল, জোরপূর্বক হেসে বলল। রূপন্তীর কথা শেষ হতে না হতেই বিভান থমথমে কণ্ঠে বলল, পোকাটা কেমন ছিল? আমাদের মধ্যে বড় নাকি একদম ছোট ক্ষুদ্র? জ্যাক কপাল কুঁচকালো, সন্দিহান সুরে বলল, পোকা আবার আমাদের মতো বড় কিভাবে হবে? এরা ক্ষুদ্র বলেই তো এদের নাম পোকা বা কীট। বলা তো যায় না, অন্ধকারে এরা বড় হলেও হতে পারে। বিভানের নির্লিপ্ত কণ্ঠস্বর দাঁতে দাঁত চাপল রূপন্তী। নিজে কামড় দিয়ে এখন তাকে লজ্জায় ফেলার জন্য নাট শুরু করেছে। বদমাস, নির্লজ্জ, অসভ্য লোক একটা। মেয়েটা কটমট করেই বলল, আসলে ঠিক বলেছেন, এটা একটা দামড়া অসভ্য বদমাইশ নির্লজ্জ পোকা ছিল। ইমাদ কপাল কুঁচকে বলল, বিভান ভাইয়ের কথা অনুযায়ী হয়, মানে এরা আলোতে ভালো থাকে, এরপর অন্ধকার ঘনিয়ে এলে নিজের ভুল বদলে চরিত্র খুইয়ে বধ হয়ে ওঠে। বিভান দাঁতে দাঁত চাপল, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। রূপন্তী ততটা পাত্তা দিল না তার এই দৃষ্টিতে। ভিংচি কেটে অন্যদের পানে তাকিয়ে বলল, আপনারা আবার শুরু করুন। আবারও জমে উঠল আড্ডা। হই হুল্লোড়ে কখন রাত গড়িয়েছে টেরই পায়নি কেউ। আড্ডার এক পর্যায়ে দোলা উঠে দাঁড়ালো হঠাৎ, হন্তদন্ত হয়ে বলল, রাত 10টার অধিক, আমাকে যেতে হবে এখনই, নয়তো হোস্টেল বন্ধ করে দেবে। জ্যাক এবং এলিনাও উঠে দাঁড়ালো। জ্যাক হাত ঘড়িটার পানে তাকিয়ে সময় দেখতে দেখতে বলল, সত্যি তো 10টার বেশি বেজে গেছে। এতক্ষণ আড্ডা দিতে দিতে সময়ের দিকে খেয়ালই করিনি কেউ। জ্যাকের কথা শেষ হতে না হতেই দোলা সম্মুখে পা বাড়ালো, ব্যস্ত হয়ে বলল, আমি যাই তাহলে এখন। জ্যাক এবং এলিনাও রওনা হলো তার পিছু পিছু, কিন্তু তাদের গতিপথে বাদ সাধল রূপন্তী। পিছন থেকে ডেকে বলল, আজ না হয় সবাই বাড়িতেই থেকে যান, অনেক রাত পর্যন্ত আমরা সবাই মিলে মজা করব, তারপর ঘুমাবো। রূপন্তীর এ প্রস্তাব পছন্দ হলো জ্যাকের। সে তৎক্ষণাৎ মেয়েটার কথায় সাথে সায় জানিয়ে বসে পড়ল পূর্বের স্থানে। ইমাদ তো আগে থেকে পরিকল্পনা করে এসেছিল আজ সে এ বাড়িতে থাকবে, তাই এতক্ষণ বসা থেকেও ওঠেনি। এখন আবার রূপন্তীর কথা শুনে সে মত প্রকাশের সুযোগ পেয়ে গেল। মেয়েটার কথার সাথে সায় জানিয়ে বলল,
জ্যাক এবং ইমাদ তাদের মতামত দিয়ে দিলেও এলিনা এবং দোলা চুপ রইল কিঞ্চিত সময়। তাদের কেমন ইতস্তত বোধ লাগলো। দোলা জোরপূর্বক হাসলো একটুখানি, বিভানের পানে আর চোখে তাকিয়ে বলল, কিন্তু বিভান ভাই। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল রূপন্তী। হেসে বলল, আরে ওনাকে নিয়ে চিন্তা করিও না, এত বড় বাড়িতে শুধুমাত্র আমরা দুজন দুই রুমে পড়ে থাকি, আর পুরো বাড়ি ভুতুরে বাড়ির ন্যায় শুনশান হয়ে থাকে সারা রাত। তোমরা থাকলে উনি আরো খুশি হবেন। থামলো রূপন্তী, তারপর বিভানের পানে তাকিয়ে শুধালো, ঠিক বলেছি না বলুন? বিভান দাঁতে দাঁত পিষল। ক্রোধে ভিতরটা যেন ফেটে পড়ছে তার। ইচ্ছে তো হচ্ছে এখনোই চিৎকার করে বলতে, তোরা একটাও আমার বাড়িতে থাকতে পারবি না। কোথায় ভেবেছি আজ সারা রাত বউয়ের কাছে একটু কোথায় ভেবেছি আজ সারা রাত বউয়ের একটু কাছাকাছি থাকবো, দুই চোখ জুড়ে দেখবো তাকে, নিজেদের ভিতরকার সম্পর্কে একটু উন্নতি ঘটাবো। তা না, এসে ঝামেলা করছিস। এক্ষুনি সব কথা বের হয় আমার বাড়ি থেকে। লাজ লজ্জা থাকলে আর কখনোই মুখ হবে না। যা ভাগ। ইচ্ছে থাকলেও নিজের ব্যক্তিত্ব বোধের জন্য এ কথাগুলো আর কণ্ঠে ধারণ করা হলো না বিভানের। তাছাড়া এই কথাগুলো বন্ধু হিসেবে সে জ্যাক এবং ইমাদকে বলতে পারে, কিন্তু দোলা আর এলিনাকে বলতে পারে না। একে তো মেয়ে দুটো তার বয়সে ছোট, তার উপর রূপন্তীর বান্ধবী। বিভান বেশ বুঝতে পারছে রূপন্তী তার হাত থেকে বাঁচার জন্য ইচ্ছে করে এদের আজ এই বাড়িতে রেখে দিতে চাইছে। সেও দেখবে রূপন্তী আজ তার হাত থেকে বাঁচে কিভাবে। বাড়ি ভর্তি লোক থাকুক, হাজারটা প্রতিবন্ধকতা থাক, তবু সে নিজের প্রেয়সীর কাছে যাওয়ার সুযোগ ঠিক বের করে নিতে পারবে। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান, থমথমে কণ্ঠে বলল, থেকে যাও তোমরা। দোলা এবং এলিনা আশ্বস্ত হলো, তাদের ভিতরের ইতস্তত বোধ কাটলো একটু হলেও। উস্তে হাসি ফুটিয়ে আবার তারা বসে পড়ল নিজ নিজ স্থানে। রাত্রি দ্বিপ্রহর, চারদিকটা শুনশান নীরবতায় ছেয়ে গেছে। বাহিরের দিকে জনমানবের সারা শব্দ নেই তেমন। রূপন্তীদের আড্ডা শেষ হলো মাত্র। হই হুল্লোড় রেখে এবার তারা নেমে এলো নিচে। ঘুমে দোলার চোখ বুজে আসছে যেন। এদিক ওদিক তাকিয়ে সে রূপন্তীকে জিজ্ঞেস করলো, আমরা কোথায় ঘুমাবো? আমাদের রুমটা দেখিয়ে দে, ঘুম পাচ্ছে ভীষণ। আর রুম দেখিয়ে দিতে হবে না, আমার সাথে আমার রুমেই ঘুমাবে তোমরা। বেশ স্বাভাবিক ভাবে কথাটা বলে সম্মুখে পা বাড়ালো রূপন্তী। তৎক্ষণাৎ বুকে হাত গুজে তার পথ আগলে দাঁড়ালো বিভান। চোখে মুখে তার স্পষ্ট তীক্ষ্ণতা, মনে হচ্ছে যেন টুক করে এখনোই ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিবে মেয়েটা। রূপন্তী বিভানের এই ক্রোধের মানে বুঝলো, তবে পাত্তা দিল না তেমন, বরং ভ্রু কুঁচকে শুধালো, এ কি পথ আগলে দাঁড়িয়েছেন কেন? ওদের ঘুম পেয়েছে, ঘুমাবে, রুমে যেতে দিন আমাদের। বিভান নাড়ল না। এত বড় বাড়িতে ওদের ঘুমানোর জন্য তোমার রুমে কেন যেতে হবে? ওদের জন্য অন্য রুম আছে, সেখানে ঘুমাক। না, ওরা আমার বান্ধবী, আমার সাথেই ঘুমাবে আজ। হতে পারে ওরা তোমার বান্ধবী, কিন্তু বাড়িটা আমার। ওরা যেহেতু আমার বাড়িতে থাকছে, সুতরাং ওরা আমার অতিথি। ওদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। কপালে ভাঁজ ফেললো রূপন্তী, চোখ ছোট ছোট করে বলল, আমার বান্ধবীরা আমার সাথে ঘুমাবে, এখানে ভালো মন্দের কি আছে? অবশ্যই আছে। তোমার রুমে একটা খাট, তাও 2 জনের আন্দাজে তৈরি। সে খাটে কষ্ট করে 3 জন কেন ঘুমাবে? এই বাড়ির আর কোনো রুম বা খাট না থাকতো তবে কথা ছিল, কিন্তু এতগুলো রুম খালি পড়ে থাকা সত্ত্বেও আমার অতিথিরা কষ্ট কেন করবে? রূপন্তী পড়ল মহা ফেসাদে। এলিনা এবং দোলাকে সে নিজের কাছে নিতে চাইছেই তো বিভানকে দূরে সরানোর জন্য। নয়তো দেখা যাবে ফাঁকা রুম পেয়ে রাতে তার কক্ষে ভূতের ন্যায় হানা দিয়েছে পুরুষ। না না, এলিনা এবং দোলাকে অন্য কক্ষে পাঠানো যাবে না। যে করেই হোক তাদের নিজ কক্ষে নিতে হবে। রূপন্তী ঢুক গিলল, কিছুটা শক্ত কণ্ঠে বলল, কষ্ট হবে না, আমরা 3 বান্ধবী আরো এক বিছানায় ভালোভাবে ঘুমাতে পারবো।
সারা রাত ধরে গল্প করব। অনেক আশা নিয়ে কথাটা বললেও তার আশায় এক বালতি পানি ঢেলে দিল দোলা এবং এলিনা। রূপন্তী পরিকল্পনা ভেস্তে দিয়ে দোলা বলল, গল্প টল্প কাল হবে, আমার এখন ঘুম পাচ্ছে ভীষণ, ঘুমোবো আমি। মেয়েটা কথা শেষ হতে না হতেই এলিনা বলল, আর আমরা বরং অন্য রুমেই ঘুমাই। শুধু শুধু তিনজন এক রুমে থেকে কষ্ট করতে হবে না, আর তোমাকেও বিভান ভাইয়ের সাথে নিয়ে ঝগড়া করতে হবে না। বিভান উষ্ঠ প্রসারিত করলো। রূপন্তী আর কিছু বলার পূর্বেই একটা কক্ষের পানে ইশারা করে দোলা এবং এলিনাকে বলল। ওই রুমে গিয়ে ঘুমাও তোমরা। দোলা আর এলিনা চলে গেল সে কক্ষের পানে। এরপর ইমাদ এবং জ্যাককে তাদের কক্ষ দেখিয়ে দিল, তারাও চলে গেল। শুধু পরে রইল বিভান এবং রূপন্তী। বাঁকা হাসলো বিভান, কাঁধ ঝাঁকিয়ে বলল, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সন্ধ্যা থেকে এ পর্যন্ত কম চালনি আমাকে। ঢুক গিলল রূপন্তী, দৃষ্টি ঘুরিয়ে দেখলো চারপাশটা। অতঃপর হুট করেই দৌড় লাগালো নিজ কক্ষের পানে। হক চকিয়ে উঠল বিভান। ব্যস্ত পায়ে সেও ছুটতে লাগলো মেয়েটার পিছু পিছু। তবে কক্ষ পর্যন্ত পৌঁছানোর পূর্বেই রূপন্তী দরজাটা আটকে দিয়েছে ঠাস করে। দাঁতে দাঁত চাপলো বিভান, হাত উঁচিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলল, দরজা খোলো তাড়াতাড়ি, আমার কিন্তু মেজাজ গরম হচ্ছে। ভিতর থেকে রূপন্তী প্রায় সাথে সাথেই জবাব দিল, হোক গরম, আজ আর আমি দরজা খুলছি না। নিশ্চিত হয়ে বলছো তো কথাটা? শতভাগ। এরপরে বিমানের আওয়াজ করা থেমে গেল, আর দরজা ধাক্কালো না সে। একটু সময় অতিবাহিত হওয়ার পরপরই যখন কোনো শব্দ এলো না বাইরে থেকে, তখন ভ্রু কুঁচকালো রূপন্তী। তবে কি বিভান চলে গেছে? দরজাটা একটু ফাঁকা করলো মেয়েটা, উকি মেরে দেখলো বাইরেটা। না, কাউকেই তো দেখা যাচ্ছে না। তবু আরেকটু সাবধান হওয়ার জন্য রূপন্তী চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। ঠিক তখনই একটা পুরুষালী হাত এসে স্থান করে নিল তার কাঁধে। কানের কাছে মুখ নিয়ে বলল, কাকে খুঁজছো? চমকালো রূপন্তী, কলিজাটা কেঁপে উঠল তার। তৎক্ষণাৎ পিছন ফিরে তাকিয়েই দেখা পেল বিভানের। দরজা তো বন্ধ ছিল, তাহলে এই লোক কোথা থেকে এলো? রূপন্তীর হঠাৎ স্মরণে এলো বারান্দার দরজার কথা। বিভান তো রাতের আধারে প্রায় এই দরজা থেকে কক্ষের ভিতরে ঢুকে আসতো। আজও তাহলে সেভাবেই ঢুকেছে। সামনের দরজা বন্ধ করতে করতে বারান্দার দরজার কথা তো ভুলেই বসেছিল মেয়েটা। চোখ বড় বড় করলো রূপন্তী, আঙ্গুল তুলে বলল, আপনি বারান্দার দরজা থেকে এসেছেন? হ্যাঁ। এর মানে আমার সন্দেহ এই ঠিক ছিল। আপনি সেই লুচ্চা ভূত ছিলেন যে আমার কক্ষে এসে প্রতি রাতে চরিত্রহীনের ন্যায় উকি দিতেন। বিমান হাত বাড়িয়ে হুট করেই কোমর চেপে ধরল রূপন্তীর। ঠোঁট কামড়ে বলল, কথাটা অবশ্য ভুল বলো নেই। তুমি আসার পর আমি চরিত্রহীন হয়েছি বটে, তাই তো চরিত্র ধরে রাখার জন্য বিয়ে করেছি তোমায়। এখন তুমি দায়িত্ব নিয়ে আমার চরিত্র শুধরে দাও। থামলো বিমান, মেয়েটার পানে ঝুঁকে গিয়ে ফের বলল, এখন ছটফট দূরে চুমু খেয়ে আমার চরিত্র ঠিক করার প্রজেক্টে উদ্বোধন করো। রূপন্তী ভরকে গেল। এই লোকের তো দিন দিন উন্নতি ঘটছে। এ উন্নতি অবশ্যই কোনো ভালো কর্মের নয়, এ উন্নতি নির্লজ্জতার। সেই বদমেজাজি, গম্ভীর, প্রবল, ব্যক্তিত্ববোধ সম্পূর্ণ, কথায় কথায় ছ্যাদ করে ওঠা লোকটা হঠাৎ এতটা নির্লজ্জ কিভাবে হলো? মেয়েটা চোখ বড় বড় করে বলল, আপনি তো এমন ছিলেন না বিভান ভাই, হঠাৎ এমন কেন হয়েছেন? বিভান রূপন্তীকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আলতোভাবে মেয়েটার গালে চুমু খেয়ে বলল, আমি আগে এমন ছিলাম, শুধুমাত্র বিয়ে ব্যতীত নিজের স্বরূপ প্রকাশ করতে পারিনি। রূপন্তী ঢোক গিলল। এলোমেলো দৃষ্টি ফেলে বিভানকে সরিয়ে দিতে চাইল নিজের থেকে দূরে। দুই হাতে ছেলেটাকে ঠেলে দিয়ে বলল, দূরে সরুন, সব সময় এমন চিপকে থাকেন কেন? আমি তোমাকে বিয়ে করছি তো চিপকে থাকার জন্য। কথাটা বলেই বিভান ঝুঁকল রূপন্তীর পানে। গলার দিকে মুখ নিয়ে ঠোঁট দুটো উঠালো চুমু খাওয়ার উদ্দেশ্যে।
হৃদস্পন্দন বাড়ল মেয়েটার, হাঁসফাঁস করে উঠল সাথে সাথে। দ্রুততার সাথে হাত বাড়িয়ে চেপে ধরল বিভানের উষ্ঠতার, ইতস্তত করে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বিভান সোজা হয়ে দাঁড়ালো, ভ্রু কুঁচকে শুধালো। কি কথা? আগে আমাকে ছাড়ুন, তারপর বলছি। বিভান ছেড়ে দিল রূপন্তীকে, ফের বলল। এবার বলো কি কথা। রূপন্তী সময় নিল একটু, আস্তে ধীরে বলল, আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেছেন নাকি অন্য কোনো কারণে করেছেন আমি ঠিক জানি না, তবে আমার তরফ থেকে যে আপনার প্রতি তীব্র কোনো অনুভূতি ছিল না তা আপনি বেশ ভালোভাবেই জানেন। আপনার তরফ থেকে হয়তো এটা ভালোবেসে বিয়ে ছিল, কিন্তু আমার তরফ থেকে এটা জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে চাপে ফেলে বিয়ে। থামল রূপন্তী, তপ্ত নিঃশ্বাস ফেলে ফের বলল, এখন যদিও এসব কথা বলে লাভ নেই কোনো, কারণ বিয়েটা যখন একবার হয়ে গেছে তখন এর থেকে আর বের হওয়ার উপায় নেই। তবে সব কিছু মেনে নেওয়ার জন্য, আপনাকে অনুভব করার জন্য, আপনার প্রতি হৃদয়ে গাঢ় অনুভূতির ঠাঁই দেওয়ার জন্য হলেও আমার একটু সময়ের প্রয়োজন। তাছাড়া আমাদের বিয়ের ব্যাপারে এখনো জানে না কেউ। মা বাবা দাদা দাদু জানতে পারলে কতটা কষ্ট পাবেন তা ভেবে আমি চিন্তিত থাকি সর্বদা। এই চিন্তায় ইতস্তবোধ, ভয়, লজ্জার সংকোচ, সংশয় সবটা কাটিয়ে উঠে নিজেকে ঠিক করতে অন্তত আমায় একটু সময় দিন। বিভান মনোযোগ দিয়ে শুনল সবটা। মেয়েটা ভুল কিছু বলেনি, সত্যি জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে রূপন্তীকে বিয়ে করেছে সে। মেয়েটাকে সবটা মেনে নিতে, তাকে অনুভব করতে, তার সাথে মানিয়ে নিতে একটু সময় দেওয়া প্রয়োজন। এমনি সাধারণত একটা মেয়েও বিয়ের পর হুট করেই মানিয়ে নিতে পারে না। সেখানে রূপন্তীর সাথে তার সম্পর্ক ভালো ছিল না। শত্রু শত্রু খেলা থেকে এক সময় বিয়ে করে বসলো। বিভান আর রূপন্তীকে জোর করলো না, তার কথার বিরুদ্ধেও কোনো টুটা শব্দ করলো না। নিঃশব্দে গিয়ে শুয়ে পড়লো বিছানার এক পাশে। রূপন্তীকে ডেকে বলল, এসে শুয়ে পড়ো। মেয়েটা গিয়ে দাঁড়ালো বিছানার পাশে, ভ্রু কুঁচকে শুধালো, এ কি, আপনি এখানে শুয়েছেন কেন? ঘুমাবো বলে। তো আপনার রুমে গিয়ে ঘুমান না, আমার বিছানায় শুয়েছেন কেন? বিয়ের পর স্বামী স্ত্রী আলাদা কক্ষে আলাদা বিছানায় কখনো ঘুমায় শুনেছ? তাহলে আমরা আলাদা কেন ঘুমাবো? বিয়ে হয়েছে আমাদের, এখন তুমি তো আর আমার রুমে যাবে না। যেতে বললেও ছাদ করে উঠবে, তাই আর তোমার ছাদ করা পর্যন্ত না গিয়ে নিজেই এ রুমে চলে এসছে। বিভানের নির্লিপ্ত কণ্ঠস্বর। অবাক হলো রূপন্তী, ফের চোখ বড় বড় করে বলল, আপনাকে না আমি বললাম আমার সময় প্রয়োজন। বিভান ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, তুমি সময় চেয়েছো, আমি সময় দিয়েছি। একসাথে ঘুমাতে পারবো না এটা তো বলিনি। একসাথেই যদি ঘুমান তবে সময়টা দিলেন কোথায়? বিভানের দৃষ্টি শীতল হলো, ঠান্ডা কণ্ঠে সে বলল, একসাথে ঘুমাবো বলেছি, বাচ্চা তৈরির প্রসেসিং শুরু করব একটা বড় বলিনি। রূপন্তী থতমত খেয়ে গেল। এই লোক তার সামান্য একটা কথাকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। সেও বা কখন বলল যে বাচ্চা তৈরির প্রসেসিং শুরু করবে? মেয়েটা ইতস্তত করলো, আমতা আমতা করে বলল, আমি কখন এসব বললাম? তুমি বলনি, কিন্তু তোমার কথা শুনে আমার মনে হয়েছে। মনে হয়েছে ভালো। এখন আপনি আপনার রুমে যান তো, আমি আপনার পাশে ঘুমাবো না। রূপন্তী কিছুটা শক্ত কণ্ঠেই বলল কথাগুলো। কপালে ভাঁজ ফেলল বিভান, উঠে বসলো বিছানায়। কিঞ্চিত সময় নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই খপ করে ধরলো তার একটা হাত। কিছু বুঝে ওঠার আগে টেনে শুইয়ে দিল বিছানায়। অতঃপর নিজেও শুয়ে পড়লো তার পাশে। হকচকে উঠল রূপন্তী, ব্যস্ত হয়ে বলল, কি করছেন কি? ছাড়ুন আমাকে। বিভান ছাড়ল না। রূপন্তী নিজের শরীরের সমস্ত বল প্রয়োগে ঠেলে উঠে যেতে চাইল বিছানা থেকে। কিন্তু তার মতো মেয়ে কি আর একজন শক্তপোক্ত পুরুষের শক্তির সাথে পেরে ওঠে? কোথায় বিভানের শরীরে হাতির মতো শক্তি, আর কোথায় তার শরীরে পুঁটি মাছের শক্তি?
রূপন্তী বিছানা থেকে ঠেলে উঠতে তো পারলই না, উল্টো বিভান শক্ত করে তাকে জাপটে ধরলো নিজের সাথে। দাঁতে দাঁত পিষে বলল, একটু আগেই ভেবেছিলাম তুমি যতদিন না আমাকে মন থেকে মেনে নেবে ততদিনে আমিও তোমাকে আর স্পর্শ করব না, কিন্তু মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে আমার সেই ভাবনায় তুমি চল ঠেলে দিলে। এখন তো তোমাকে সারাদিন স্পর্শ করব, প্রতি মুহূর্তে স্পর্শ করব। রূপন্তী নাক মুখ কুঁচকালো, মোড়ামুড়ি শুরু করলো নিজেকে বিভানের বাঁধন থেকে ছাড়ানোর জন্য। চিবিয়ে চিবিয়ে বলল, ছাড়ুন আমাকে, আমার দম আটকে আসছে। বিভান ছাড়লো না, চোখ বন্ধ করে মুখ গুজলো মেয়েটার ঘাড়ে, অতঃপর ঠান্ডা কণ্ঠে বলল, দমাতকে গেলেও এভাবেই থাকতে হবে তোমাকে, সুতরাং নড়াচড়া না করে নিচে ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। রূপন্তী তবু হার মানল না, নিজেকে মুক্ত করার চেষ্টা করে গেল প্রবলভাবে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ সে। একটা সময় হতাশ হয়ে হাল ছেড়ে দিল মেয়েটা, চুপটি করে পড়ে রইল বিভানের বুকের সাথেই। সময় গতিশীল, সময়ের এই গতিশীল ধারায় কেটে গেছে কয়েকটা দিন। এই দিনগুলোতে বিভান এবং রূপন্তীর সম্পর্কের উন্নতি হয়নি তেমন। রূপন্তী সেদিন রাতে সময় চেয়েছিল, বিভানও তাকে সময় দিয়েছে। এমন নয় যে সময় দিয়েছে বলে বিভান মেয়েটার ধারে কাছে ঘেঁষে না। সে এখনো রূপন্তীর নিকটে যায়, তবে আগের মতো নয়। এখনো জ্বালায়, তবে আগের মতো হুটহাট ছুঁয়ে দেয় না। তবে এই কয়দিনে তাদের অর্থাৎ বিভান, রূপন্তী, ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি ঘটেছে বেশ। আগে বন্ধুত্ব থাকলেও তারা একে অন্যের সাথে নিজেদের মনের কথা তেমন শেয়ার করতে পারতো না। কোনো কথা বলতেই ইতস্তত বোধ করতো, এখন আর তেমনটা দেখা যায় না। এখন একজন অন্যজনের সাথে বেশ সাবলীলভাবেই কথা বলতে পারে, অকপটে নিজেদের কথাগুলো শেয়ার করতে পারে একে অন্যের সাথে। এই বন্ধুত্বের মধ্যে আজ ইমাদের জন্মদিন। দোলা, বিভান, রূপন্তী, জ্যাক এবং এলিনা মিলে ছেলেটাকে একটা সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করেছে। প্রথমে তারা ভেবেছিল বিভানের বাড়িতেই একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করবে, কিন্তু তাতে বাধ সাধল দোলা। সে নতুন কিছু করতে চাইছে, এমন একটা সারপ্রাইজ পরিকল্পনা করেছে যা ইমাদ সারা জীবন মনে রাখবে। রূপন্তীরাও আর তাকে বারণ করেনি এ পরিকল্পনায়। দোলা যদিও এখনও ইমাদের প্রতি তার অনুভূতির কথা প্রকাশ করেনি কারো সম্মুখে, কিন্তু ছেলেটার প্রতি তার অধিক যত্ন, তাকে চিন্তা এবং অস্থিরতায় সবাই বুঝে নিয়েছে মেয়েটার মনের কথা। শুধু বুঝতে পারেনি ইমাদ। বুঝবেও বা কিভাবে? সে তো সর্বদা রূপন্তীকে নিয়ে ব্যস্ত। যদি কখনো মাথা থেকে রূপন্তীকে ঝেড়ে একটু সময় নিয়ে সে তাকিয়ে দেখতো দোলার পানে, তাহলে হয়তো বুঝতো মেয়েটার মনের কথা। বিকালের সময় আকাশের উজ্জ্বল সূর্যটা তার তেজ হারিয়েছে, ঢলে পড়তে শুরু করেছে একদিকে। বিভান, রূপন্তী, জ্যাক, দোলা এবং এলিনা এই ক্ষণেই পৌঁছালো সমুদ্রের তীরে, সেদিনের সেই স্থানে। আজও এখানেই ইমাদের জন্মদিন পালনের পরিকল্পনা করেছে সবাই মিলে। সমুদ্র তীরে পৌঁছেই বিভান কল করলো ইমাদের নাম্বারে। কয়েক সেকেন্ডের মাথায় ইমাদ রিসিভ করলো কলটা। বিভানের কিছু বলার আগেই সে বলল, বিভান সময় নিল একটু, অতঃপর বলল, আমরা সবাই মিলে একটি সমুদ্র তীরে ঘুরতে এসেছিলাম, কিন্তু এখানে এসে হঠাৎ দোলা অসুস্থ হয়ে পড়েছে ভীষণ। আশেপাশে কোনো হাসপাতাল বা ফার্মেসিও নেই যে ওকে নিয়ে যাব। আমি কিছু ওষুধের নাম বলছি, তুই দয়া করে সেই ওষুধগুলো নিয়ে তাড়াতাড়ি চলে আয়। কথাগুলো বলেই পর পর কল কাটলো বিভান। ইমাদের খারাপ লাগলো কিছুটা। সবাই তাকে ছাড়াই ঘুরতে চলে গেল, একবার কেউ তাকে বলল না অবধি। তবে হৃদয়ের এই খারাপ লাগা আপাতত হৃদয়ে চাপা দিল সে। এখন দোলার জন্য ঔষধ নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। ওরা হয়তো কেউ তাকে বন্ধু মনে করেনি, তাই সাথে করে নিয়ে যায়নি, কিন্তু ও তো সবাইকে বন্ধু মনে করেছে। বন্ধু হয়ে বন্ধুর অসুস্থতার হাতে গুটিয়ে বসে থাকা মোটেই শোভা পায় না। ইমাদ দ্রুত বিভানের বলা ঔষধগুলো কিনলো, অতঃপর নিজেদের বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সমুদ্র তীরের উদ্দেশ্যে। সন্ধ্যার সময় সূর্যটা ডুবে গিয়ে চারদিকে অন্ধকার ঘনিয়ে আসতে শুরু করেছে একটু একটু করে। ইমাদ কেবলই ঔষধ নিয়ে পৌঁছালো সমুদ্র তীরে। গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে ছুটে গেল বিভানের নিকট। হাঁপাতে হাঁপাতে বলল, ইমাদের হাঁপানোর মধ্যেই তার পানি এগিয়ে এলো দোলা, এলিনা এবং রূপন্তী। দোলার হাতে কেক, এলিনার হাতে একটা প্লাস্টিকের ছুরি, আর রূপন্তী মৃদু শব্দে তার হাতে তালি দিচ্ছে।
তিনজনের উষ্টেই মন মাতানো হাসি। হাসি মুখে তারা বলল, শুভ জন্মদিন। ইমাদ চমকালো। এরা তাহলে এই পরিকল্পনা করেছিল তার জন্মদিন নিয়ে, তাই তাকে ছাড়াই সমুদ্র তীরে চলে এসেছে। আর সে কিনা কি ভেবেছিল। আবেগে আখিদয় ভরে উঠল ইমাদের, প্রফুল্লতায় ভরে উঠল হৃদয়। সে একে একে তাকালো সব বন্ধুদের পানে, ধরা গলায় বলল, সৌজন্য সূচক হাসলো সবাই। রূপন্তী বলল, ধন্যবাদ পরে দিবেন ইমাদ ভাই, আগে কেকটা কাটুন। দোলা নিজের হাতে আপনার জন্য কেক বানিয়েছে আজ। এলিনা আবার পাশ থেকে বলল, হোস্টেলে তো ওভেন নেই, অন্যান্য বেশ কিছু ইলেকট্রিক যন্ত্রপাতি চালানোর ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। দোলা তাই আজ সকাল সকালই গিয়ে হানা দিয়েছিল বিমান ভাইয়ার বাড়িতে, সেখানে সারাদিন কাটিয়ে এই কেকটা বানিয়েছে। দোলা লাজুক হাসলো, রূপন্তীও সাহায্য করেছে আমাকে। নিচু স্বরে বলল, রূপন্তী আজ সারাদিন বসে ইমাদের জন্য কেক বানিয়েছে। ছেলেটার হৃদয় উৎফুল্ল হলো। দোলাও যে তার জন্য কেক বানিয়েছে সে কথা যেন তার কর্ণেই পৌঁছালো না। অথচ রূপন্তী একটু সাহায্য করেছে তা তার হৃদয়ে কড়া নেড়েছে। দোলা নামক মেয়েটার যে ইমাদের প্রতি এত যত্ন, এত নজর, এত অস্থিরতা, সবটাই ছেলেটা বন্ধুত্বের খাতিরে করেছে বলেই ধরে নিয়েছে। দোলা নামক মেয়েটার যে ইমাদের প্রতি এত যত্ন, এত নজর, এত অস্থিরতা, সবটাই ছেলেটা বন্ধুত্বের খাতিরে করেছে বলেই ধরে নিয়েছে। আর রূপন্তী একটু সৌজন্য সূচক হাসিও ভালোবাসার রূপে হৃদয়ে গেঁথে নিয়েছে। আসলে এই পৃথিবীর নিয়মই না বড় অদ্ভুত। আমরা যাকে ভালোবাসি সে আমাদের ভালোবাসে না, আর যাকে তারা ভালোবাসে তারা আবার তাদের ভালোবাসে না। ঘুরে ফিরে আমরা সবাই ভালোবাসার কাঙ্গাল, ভালোবেসে কাঁদি। আমাদের ভালোবাসা পুরো পৃথিবী বুঝে নিলেও কেন যেন ভালোবাসার মানুষটা বুঝতে পারে না। সে ভালোবাসে না আমাদের। ওই যে প্রিন্সেস ডায়ানার একটা বহুল জনপ্রিয় উক্তি রয়েছে না, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। সকলের কথোপকথনের মধ্যে এবার জ্যাক ও তারা দিল। ইমাদের কাঁধে হাত রেখে বলল, তাড়াতাড়ি কেকটা কেটে ফেলো, আমাদের আরও পরিকল্পনা আছে, তারপর আবার বাড়িতে ফিরতে হবে। ইমাদ দেরি করলো না, এগিয়ে গিয়ে দাঁড়ালো কেকটার সম্মুখে। এলিনার হাত থেকে প্লাস্টিকের তৈরি ছুরিটা নিয়ে সে কাটলো কেকটা। সাথে সাথে বিভান ব্যতীত সকলেই হাত তালি দিয়ে উঠল। ইমাদ হাসি মুখেই এক টুকরো কেক হাতে তুলে নিল। সর্বপ্রথম সে কেক টুকরো খাইয়ে দেওয়ার উদ্দেশ্যে ধরল রূপন্তীর মুখের সম্মুখে। হাসি উবে গেল দোলার উষ্ঠে। দুমড়ে মুচড়ে উঠল তার ছোট হৃদয় খানা। এত কষ্ট করে হাতে পুড়িয়ে কেকটা বানালো সে। কেকটা কাটাও হলো তার হাতের উপরে রেখে, অথচ ইমাদের হাতের প্রথম টুকরা কেক উঠল রূপন্তীর মুখের সম্মুখে। দোলার হৃদয়টা বিষণ্ণতার পরিপূর্ণ হয়ে উঠল, আখিদয় ভরে উঠল অশ্রুকানায়। তবে কেউ দেখার পূর্বেই লোক চক্ষুর আড়ালে নিজের চোখের অশ্রু মুছে নিল সে। তার চোখে অশ্রু দেখলে সবাই হয়তো তাকে নিয়ে ব্যস্ত হবে। ফলস্বরূপ ইমাদের জন্মদিন উদযাপনে ভাটা পড়বে। দোলা কোনোভাবেই চায় না তার জন্য ইমাদের জন্মদিন উদযাপনে কোনো বাধা আসুক। হৃদয়ের ব্যথা হৃদয়ে লুকিয়ে ফেললো মেয়েটা, উষ্ঠে ফুটিয়ে তুলল হাসির রেখা। রূপন্তীও ভরকে গেল ইমাদের এমন কাণ্ডে। এখানে আরো অনেকে রয়েছে। বিভান এবং জ্যাক তো তার ছোটবেলার বন্ধু। তাদের না খাইয়ে সর্বপ্রথম ওই রূপন্তীর মুখের সম্মুখে কেক ধরাটা নিশ্চয়ই মেয়েটার জন্য বিব্রতকর। তবে বলতেও পারছে না কিছু। আজ ইমাদের জন্মদিন, আজকের দিনে ছেলেটাকে ফিরিয়ে দেওয়া বা কিছু বলা নিশ্চয়ই মানানসই নয়। রূপন্তী আর চোখে তাকালো বিভানের পানে। ছেলেটার চোখে মুখে স্পষ্ট ক্রোধ, দাঁতে কিরমির করে তাকিয়ে আছে তার পানেই। ছেলেটা ঢোক গিলল, সে কোন জ্বালায় পড়লো। একদিকে একজন কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে একজন রোষপূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে।
দুজনের কাউকে অগ্রাহ্য করা যাচ্ছে না। রূপন্তীর ভাবনার মধ্যে ইমাদ মুখ খুলল, তাকে তাড়া দিয়ে বলল। জোরপূর্বক হাসল রূপন্তী। বিভানের ক্রোধকে উপেক্ষা করে সে কেক খেলো ইমাদের হাত থেকে। ব্যাস হয়ে গেল। বিভানকে আর পায়কে। ক্রোধে জ্বলে উঠল ছেলেটা, চোখ মুখ শক্ত হয়ে উঠল মুহূর্তেই। এদিকে ইমাদও হাসি মুখে বাকিদের খাইয়ে দিতে শুরু করলো কেক। খাইয়ে দিচ্ছে বললে ভুল হবে, একে অপরকে কেক ছুড়াছুড়িতে মত্ত হয়েছে সকলে। বিভান এই সুযোগটাই কাজে লাগালো। সকলের অগোচরে রূপন্তীর হাত টেনে সে নিয়ে গেল একটু দূরে অন্ধকারের পানে। যদিও এখানে ততটা অন্ধকার নেই, ইমাদের জন্মদিন উদযাপনের জন্য করা লাইটিং এর কিছুটা আলো এখানে এসেও পৌঁছাচ্ছে। রূপন্তী সকলের মধ্যে দাঁড়িয়ে কোনো কথা না বললেও এখানে এসে বলল, সমস্যা কি আপনার? এখানে এভাবে নিয়ে এলেন কেন? তুমি ইমাদের হাত থেকে কেক কেন খেলে? বিভানের রুক্ষ কণ্ঠস্বর, তবে বিরক্ত হলো রূপন্তী। বিভান তো অবুঝ নয়, সব বুঝেছে। আজ ইমাদের জন্মদিন ছিল, সেই উপলক্ষে সবাইকে কেক খাইয়ে দিয়েছে, তাকেও দিয়েছে। হ্যাঁ, সে মানছে, সবার প্রথমে তাকে খাইয়ে দিয়েছে, কিন্তু এখানে তার তো কোনো দোষ নেই, আর তার বলারও ছিল না কোনো। বললেও তো দৃষ্টি কটু হয়ে দাঁড়াতো। রূপন্তী কিছুটা বিরক্তি নিয়েই বলল, সে খাইয়ে দিয়েছে তাই খেয়েছি। ও খাইয়ে দিলে তোমাকে খেতে হবে? তোমাকে বলেছি না ওর থেকে দূরে দূরে থাকতে? রূপন্তীর মেজাজ বিগড়ালো। এবার সবটা জেনে বুঝে চোটপাট দেখাচ্ছে এই লোক। এমন ব্যবহার করছে যেন সে ইচ্ছে করে ইমাদের হাত থেকে সবার আগে কেক খেয়েছে। ভালোবাসা যেখানে আছে হিংসা সেখানে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সে হিংসার উপরে নিজের কাবু রাখতে হবে। সব জেনে বুঝে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে নিজের সঙ্গীকে দোষারোপ করা নিশ্চয়ই যুক্তিসঙ্গত নয়। রূপন্তী কিছুটা ক্রোধের বশেই বলল, আমি আপনার সব কথা শুনতে বাধ্য নই। শক্ত কণ্ঠে কথাটা বলেই চলে যেতে উদ্যত হলো রূপন্তী। তৎক্ষণাৎ তার হাত টেনে ধরল বিভান। শক্ত হাতে মেয়েটাকে চেপে ধরল পাশেই একটা গাছের সাথে। দাঁতে দাঁত চেপে বলল, বিয়ে করা বউ তুই আমার কথা শুনতে বাধ্য নস তো কার কথা শুনতে বাধ্য? রূপন্তী দমালো না একটু, শক্ত কণ্ঠে জবাব দিল, যেখানে এই বিয়েই আমি মানি না, সেখানে আপনার কথা শুনবো এটা আষাঢ়ের গল্প ব্যতীত আর কিছুই নয়। বিভান তেতে গেল আরো। ক্রোধে দিশেহারা হয়ে চেপে ধরল রূপন্তীর গলা। হিসিয়ে বলল, তুই মানিস বা না মানিস, আমি তোর স্বামী, এতে চিরসত্যি। কথাটা বলতে বলতেই বিভানের চোখ পড়ল রূপন্তীর গলার পানে। আবছা আলোয় মেয়েটার দেহের এই অংশটা যেন আরো মোহনীয় হয়ে ধরা দিয়েছে এই মুহূর্তে। হাত নরম হলো বিভানের, চক্ষু শীতল হলো স্বল্প সময়ের ব্যবধানে। রূপন্তীর দেহের এই অংশটা কেমন নরম, কোমল, লোভনীয় মনে হচ্ছে তার নিকট। হৃদয়ে নিষিদ্ধ চাওয়ারা কেমন মাথা চারা দিয়ে উঠেছে। ইচ্ছে করছে এক্ষুনি হামলে পড়তে। মাথা থেকে ক্রোধ ঝেড়ে ফেলে উষ্ঠ প্রসারিত করলো বিভান। রূপন্তীর গলায় আলতোভাবে স্লাইড করতে করতে বলল, আই লাইক ইউর নেক বেব। থামলো বিভান। নেশাক্ত কণ্ঠে ফের বলল, সুতরাং একটা চুমু তো দেওয়া উচিত এই মুহূর্তে। রূপন্তী ভরকে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল তার। এ লোকের মতিগতি ভালো ঠেকছে না মোটেই। তাছাড়া লোকটা নির্লজ্জ ভীষণ। পরে দেখা যাবে সত্যি সত্যি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নির্লজ্জতাগিরি শুরু করেছে। আশেপাশে বন্ধু বান্ধব সবাই আছে, তারা এই অবস্থায় একবার রূপন্তীকে দেখে নিলে লজ্জায় আর মুখ লুকানোর জায়গা থাকবে না। মেয়েটা হাঁসফাঁস করে উঠল, আমতা আমতা করে বলল, আশেপাশে সবাই আছে, ছাড়ুন আমাকে। থাকুক সবাই, এদের কাউকে ভয় পাই নাকি আমি?
বিভান ঝুঁকে গেল মেয়েটার গলার দিকে, নিজেকে ছাড়ানোর জন্য মোড়ামুড়ি শুরু করলো। বিভান তবু ছাড়লো না। শেষে রূপন্তী আর উপায় না পেয়ে তার পায়ে পড়া হালকা উঁচু জুতো দ্বারা পাড়া বসালো ছেলেটার পায়ে। হকচকে উঠল বিভান, অজান্তেই হাত আলগা হলো তার। রূপন্তী এই সুযোগটাই নিল। বিভানের হাত আলগা হতেই সে দৌড়ে দিল ইমাদের পানে। দাঁতে দাঁত চাপলো বিভান। মেয়েটা এইভাবে তাকে গোল খাইয়ে পালিয়ে গেল। এইবার হাতের কাছে পাক, তখন সেও এর মজা বুঝিয়ে দিবে হারে হারে। বিভানও এবার কটমট করতে করতে এসে দাঁড়ালো ইমাদের কাছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে। মেয়েটা ততটা পাত্তা দিল না, উল্টো ভেঙচি কেটে নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলল, নির্লজ্জ অসভ্য পুরুষ। বিভান এবং রূপন্তীর এই একসাথে উদাও হওয়া, পরপর ফিরে আসা, আবার একে অন্যের সাথে ইশারায় কথা বলা আর কেউ খেয়াল না করলেও ইমাদ করেছে। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে তার, হিংসা জাগছে ভীষণ। রূপন্তীর সাথে বিভানের কি সম্পর্ক রয়েছে যে তারা এভাবে ইশারায় কথা বলছে? না না, ইমাদের ধারণা তো ভুলও হতে পারে তারা এমনি কোনো বিষয় নিয়ে কথা বলছে। ইমাদ নিজের মনকে শান্ত করলো। তবে এই সমুদ্র তীরে দাঁড়িয়ে হঠাৎ তার মনে হলো আজ এই ক্ষণেই রূপন্তীকে তার মনের কথা বলে দেওয়া উচিত। আজ ইমাদের জন্মদিন, সাথে সমুদ্রের তীর, মাথার উপরে উজ্জ্বল এক চন্দ্রের আনাগোনা। ভালোবাসার কথা বলার জন্য আজকের থেকে ভালো একটা সুন্দর মুহূর্ত মনে হয় আর আসবে না। ইমাদের ভাবনার মধ্যেই দোলা সকলকে ডেকে বলল, চলো এখন বারবিকিউ করি সবাই মিলে। সবাই উৎফুল্ল ভঙ্গিতে পা বাড়ালো দোলার পিছু পিছু। তখন ওই রূপন্তীকে পিছু ডাকলো ইমাদ, কিছুটা ইতস্তত করে বলল। থমকে দাঁড়ালো সকলেই, পিছু ফিরে তাকালো ইমাদের পানে। রূপন্তী উষ্ঠে হাসি ধরে রেখেই বলল, জি বলুন। ইমাদ চোখ ঘুরিয়ে একবার তাকালো সকলের পানে, অতঃপর হুট করেই হাঁটু গেড়ে বসে পড়ল রূপন্তীর সম্মুখে। সমুদ্র তীরের বালুর উপরে মিহি কণ্ঠে বলল, চমকালো উপস্থিত সবাই। ইমাদের যে রূপন্তীর প্রতি একটা দুর্বলতা ছিল তা সবাই তার ব্যবহারে মোটামুটি বুঝতে পেরেছিল আগেই, কিন্তু তাই বলে যে আজকের এমন একটা দিনে সে মেয়েটাকে প্রেম নিবেদন করে বসবে তা বুঝতে পারেনি কেহই। জ্যাক এবং এলিনা আর চোখে তাকালো দোলার পানে। ইমাদ না বুঝলেও তারা তো বুঝেছে মেয়েটা ইমাদকে ভালোবাসে। দোলার মুখশ্রী জুড়ে বিষাদের ছায়া। কোনো মেয়ের সম্মুখে দাঁড়িয়ে তার ভালোবাসার মানুষ অন্য কাউকে প্রেম নিবেদন করছে, এ নিশ্চয়ই সুখকর কোনো দৃশ্য নয়। মেয়েটার হৃদয়ে যেন ব্যথার তাণ্ডব উঠল। কষ্ট হচ্ছে ভীষণ। দম আটকে আসতে চাইছে। চোখ জুড়ে দোলার আবির্ভাব ঘটল অশ্রুকণার। তবে ক্রোধে উন্নত হলো বিভান। এতদিন রূপন্তীর সাথে সারাক্ষণ চিপকে থাকার চেষ্টা করেছে ইমাদ, শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে ছাড় তো দিয়েছে সে, কিন্তু আজ একদম প্রেম নিবেদন করে বসলো। তারই বউকে তার সম্মুখে প্রেম নিবেদন করেছে, এত বড় সাহসের! বিভান রেগে মেগে গেল, তেড়ে যেতে নিল ছেলেটার পানে, কিন্তু রূপন্তী হাত টেনে আটকে দিল তাকে। বিষয়টা যখন তার সাথে ঘটেছে তখন উত্তরটাও তারই দেওয়া উচিত। বিভান উত্তর দিতে গিয়ে দেখা যাবে মারামারি লাগিয়ে দিয়েছে। এমনিই লোকটার নাকের ডগায় ক্রোধ নাচানাচি করে সর্বদা, তারপর দেখা যাবে মারামারি করে এই বিষয়টা নিয়ে দুজনের সম্পর্ক নষ্ট। রূপন্তী চায় না তার কারণে ইমাদ এবং বিভানের সম্পর্ক নষ্ট হোক। সেই ছোটবেলা থেকে দুজনের বন্ধু, তার উপরে আবার ভাই। তাছাড়া রূপন্তীর বিয়ে হয়েছে বিভানের সাথে। যেভাবেই বিয়েটা হোক না কেন, সে বিয়েটা মানুক বা না মানুক, বিভান তার স্বামী। রূপন্তী অবশ্য সময় নিয়ে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে নিজেকে সবকিছুর সাথে মানানোর, বিভানকে অনুভব করার, সম্পর্কটা মেনে নেয়ার। হ্যাঁ, এটা ঠিক যে সে মাঝে মাঝে বিভানের উপর জেদ দেখায়,
চড়াও হয়, তাই বলে এই নয় যে সে অন্য পুরুষের হাত ধরবে, তার সাথে মেলামেশা করবে, তাকে ঝুলিয়ে রাখবে কিংবা আশকারা দিবে। মেয়েটার যতটুকু রাগ, অভিমান, ভালোবাসা সে তার স্বামীর সম্মুখে দেখায়, অন্য কারো সম্মুখে নয়। এতদিন সব বুঝেও ইমাদকে সে সরাসরি কিছু বলেনি, কারণ ইমাদ সরাসরি ভাবে তাকে কিছু বলেনি। একজন মানুষ সরাসরি ভাবে যদি না বলে আমি তোমাকে ভালোবাসি। তাহলে তার সম্মুখে গিয়ে আমি আপনাকে ভালোবাসি না, আপনি আমার থেকে দূরে থাকুন বলা কিংবা কোনো খারাপ ব্যবহার নিশ্চয়ই মানানসই নয়। কিন্তু আজ যখন ইমাদ সরাসরি তাকে প্রেম নিবেদন করলো, তখন শক্ত কণ্ঠে আর উত্তরটা তারই দেওয়া উচিত। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, কণ্ঠটা স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়েই বলল, আমি আগে থেকেই আপনার মনের কথা আন্দাজ করতে পেরেছিলাম ইমাদ ভাই, কিন্তু আপনি এতদিন সরাসরিভাবে কিছু না বলায় আমিও বলতে পারছিলাম না। যাই হোক, ভালোই করেছেন আজ সবটা এভাবে বলে। থামলো রূপন্তী, ফের বলল, আমি আপনাকে ভালোবাসি না ইমাদ ভাই, একজন বন্ধু কিংবা ভাই ব্যতীত আমি আপনাকে কখনো অন্য কিছু মনে করিনি। ইমাদের হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠল, মনে হলো যেন তার কর্ণে কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। যাকে এতদিন ধরে ছেলেটা ভালোবেসে এলো, আজ সে বলছে ভালোবাসে না। ইমাদের হৃদয়ে চিনচিনে ব্যথা আবির্ভাব ঘটল, আশার হয়ে এলো শরীরটা। আহত স্বরে প্রশ্ন করলো, কেন ভালোবাসো না আমায়? এই কেন এর কোনো উত্তর হয় না ইমাদ ভাই। ভালোবাসা একটা হৃদয় ঘটিত বিষয়, যার উপরে কারো কোনো হাত থাকে না। হৃদয় না চাইলে আমরা কাউকে হুট করে ভালোবাসতে পারি না, আবার ঘৃণাও করতে পারি না। ঠিক তেমন আপনার প্রতি আমার হৃদয়ে কখনো কোনো ভালোবাসা তৈরি হয়নি। ইমাদ মানতে পারল না রূপন্তীর কথা, অস্থির হয়ে উঠল সে, কিছুটা বেকুল স্বরে বলল, মিথ্যে বলছো তুমি। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার আচার আচরণ থেকে বুঝেছি তুমি আমাকে ভালোবাসো। আমি ঠিক জানি না আপনি আমার কোন আচার আচরণ থেকে বুঝে নিয়েছেন যে আমি আপনাকে ভালোবাসি, তবে আমার মনে হয় না আমি আপনার সাথে এমন কোনো আচরণ করেছি যা থেকে আপনার প্রতি আমার ভালোবাসাকে ইঙ্গিত করবে। আমি আপনার সাথেও যেমন ব্যবহার করেছি, জ্যাক ভাই, দোলা, এলিনার সাথেও ঠিক তেমন ব্যবহারই করেছি। কই, জ্যাক ভাইয়ের তো কখনো মনে হয়নি আমি তাকে ভালোবাসি। আপনি সম্ভবত আমাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছিলেন। আমার সৌজন্যবোধ এবং কৃতজ্ঞতাবোধকে আপনি ভালোবাসার রূপে ধরে নিয়েছেন। তাই আজ সবার সামনেই বেশ পরিষ্কারভাবে আপনাকে বলে দিতে চাই, আমি আপনাকে ভালোবাসি না। তাছাড়া এইটুকু বলে থামলো রূপন্তী, কপালে কিঞ্চিত ভাঁজ পড়ল ইমাদের, ধীর কণ্ঠে প্রশ্ন শোধ করলো, তাছাড়া কি? একটু সময় নিল মেয়েটা, ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, তাছাড়া আমি বিবাহিত, আমার জলজান্ত একটা স্বামী আছে। চমকালো সকলে। রূপন্তীর আকম্মিক কথাটা যেন বিস্ফোরণ ঘটালো দোলা, জ্যাক এবং এলিনার মধ্যে। রূপন্তী বিবাহিত? কে তার স্বামী? আর এতদিন মেয়েটার সাথে থেকেও তারা কেউ ধরতে পারলো না এ বিবাহিত। তবে খুশি হলো বিভান, প্রফুল্লতায় ভরে গেল তার হৃদয়। যাক, তার বউ অবশেষে তার পরিচয়টা সবার সম্মুখে এনেছে, তাদের বিয়ের কথাটা জানিয়েছে সবাইকে। কিন্তু ইমাদ বিশ্বাস করতে পারলো না রূপন্তীর কথা, মনে হলো মেয়েটা মিথ্যা বলছে। ইমাদ জোরে জোরে নিঃশ্বাস নিল কয়েকটা, ফের কিছুটা অস্থির কণ্ঠেই বলল, তুমি মিথ্যে বলছো তাই না? হোস্টেলে সিটের জন্য তোমার কাগজপত্র জমা দেওয়ার সময় আমি সেখানে স্পষ্ট দেখেছি অবিবাহিত লেখা। তাহলে এখন কিভাবে বিবাহিত তুমি? রূপন্তী কপাল কুঁচকালো, ঠান্ডা কণ্ঠে বলল, আপনাকে মিথ্যা বলে আমার লাভ কি ইমাদ ভাই? না আমি আপনাকে ভালোবাসি, আর না বন্ধু ব্যতীত অন্য কিছু মনে করি। তাই এ বিষয়ে অন্তত আমি আপনাকে মিথ্যা বলে বুঝিয়ে রাখবো না। আর আমার বিয়ে মাত্র কয়েকদিন আগেই হয়েছে হোস্টেল থেকে ফেরার পর। ইমাদের হৃদয়ে সন্দেহ জন্মালো। বিভানের পানে একবার তাকে ব্যস্ত হয়ে প্রশ্ন করলো, তোমার স্বামীকে? কাকে বিয়ে করেছো তুমি? রূপন্তী উত্তর দিবে
তার আগেই পাশ থেকে উত্তর দিল বিভান, গম্ভীর কণ্ঠে বলল, তুই একটু আগে চারদিকে তাকিয়েছিস, তার সাথেই ওর বিয়ে হয়েছে, অর্থাৎ আমি ওর স্বামী। আরেকটা বিস্ফোরণ। এতক্ষণ তো যাও একটা পর্যায়ে ছিল, কিন্তু এখন তো সব অবাকের পর্যায়েও হারিয়ে যাচ্ছে। বিভান বিয়ে করেছে, তাও রূপন্তীকে। দুজন না শত্রু ছিল, সারাদিন ঝগড়া করতো, আর বিয়েও বা কখন করলো এই দুজন? তারা কিছু টের কেন পেল না? জ্যাক নিঃশব্দে এসে দাঁড়ালো বিভানের গা ঘেঁষে, কণ্ঠ খাদে নামিয়ে ইংরেজি বাক্যে বলল, এত বড় অঘটনটা ঘটালি কখন তুই? আমাদের জানালেও না একবার? বিভান আর চোখে তাকালো জ্যাকের পানে, ওষ্ঠ ফাঁকা করলো কিছু বলার জন্য। তখন ওই ভেসে এলো ইমাদের চিৎকারের ধ্বনি। ছেলেটা এগিয়ে এলো রূপন্তীর পানে, মেয়েটার দুই বাহু চেপে বেশ চেঁচিয়ে বলল, এটা হতে পারে না। তুমি আমাকে মিথ্যে বলছো, নয়তো বিভান তোমাকে জোর করে বিয়ে করেছে আমার থেকে তোমাকে কেড়ে নেওয়ার জন্য। ও তোমাকে জোর করে বিয়ে করেছে, তাই না? ক্রোধে রিরি করে উঠল বিভানের শরীরটা। এতক্ষণ তো ইমাদ তার সম্মুখে দাঁড়িয়েই তার প্রেয়সীকে প্রেম নিবেদন করছিল, এখন আবার ছুঁয়েই দিল। দিন দিন এর সাহস বেড়ে যাচ্ছে। এতদিন বন্ধু বলে কিছু বলেনি, কিন্তু এখন আর মেনে নিতে পারলো না বিভান। চোয়াল শক্ত হয়ে উঠল তার, চোখে মুখে ফুটে উঠল ক্রোধের ছাপ। শক্ত হাতে সে রূপন্তীর কাঁধ থেকে ইমাদের হাতটা সরিয়ে দিল, দাঁতে দাঁত চেপে বলল, ও কি বলেছি শুনিসটি? ও তোকে ভালোবাসে না, তার উপরও বিবাহিত, আমার স্ত্রী। এরপর এত কথা বলছিস তুই কোন মুখ দিয়ে? ইমাদ তৎক্ষণাৎ কলার চেপে ধরল বিভানের, দিশেহারা হয়ে বলল, তুই ইচ্ছে করে ওকে আমার থেকে কেড়ে নিয়েছিস। আমি জানি তুই জানতি আমি ওকে ভালোবাসি, তাই তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছিস। বিভান ভাবলে সেহীনভাবে জবাব দিল। অনেকটা তাই। রূপন্তী অবাক হলো, চোখ বড় বড় করে সে তাকালো বিভানের পানে। এই তবে তাদের বিয়ের কারণ ছিল। ইমাদের জন্যই বিভান এত তাড়াহুড়ো করে জোরপূর্বক চাপে ফেলে বিয়ে করেছিল। ইমাদ আরো শক্তভাবে আঁকড়ে ধরল বিভানের কলার, কিছুটা ধরা গলায় বলল, কেন এমন করলি তুই? কেন আমার থেকে কেড়ে নিলি রূপন্তীকে? তুই যেমন ওকে ভালোবাসিস, তেমনি আমিও ভালোবাসি, এবং আমি আমার প্রিয় জিনিস নিয়ে কখনো আপোষ করতে পছন্দ করি না, তাই আগে ভাগে বিয়েটা সেরে ফেলেছে। বিভান ঠান্ডা কণ্ঠে কথাটা বলে হাত দিল কলারে। ইমাদের হাত দুটো নিজের কলার থেকে শক্ত হাতে সরিয়ে দিয়ে হাত ধরল রূপন্তীর, টেনে মেয়েটাকে নিয়ে যেতে যেতে বলল, চলো এখান থেকে। তৎক্ষণাৎ পিছন থেকে রূপন্তীর হাত টেনে ধরল ইমাদও, ধরা গলায় বলল, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না রূপন্তী। রূপন্তী এবং বিভান থমকে দাঁড়ালো। বিভান কিছু বলার পূর্বে রূপন্তী নিজের হাত থেকে ইমাদের হাতটা সরিয়ে দিল, শক্ত কণ্ঠে বলল, আমি বিবাহিত জেনেও আপনার এমন আচরণ মোটেই কাম্য নয় ইমাদ ভাই। পরপর মেয়েটা এক পলক তাকালো দোলার পানে, কিছুটা নরম কণ্ঠে বলল, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না, কিন্তু খুঁজে দেখুন আপনার আশেপাশে এমন মানুষের উপস্থিতি রয়েছে যে আপনাকে আপনার থেকেও অধিক ভালোবাসে। তাদের অনুভব করতে শিখুন, দেখবেন সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছেন। বিনা বাধায় জীবনটা রঙিন হয়ে উঠেছে স্বল্প সময়েই। রূপন্তী চলে গেল বিভানের সাথে। সমুদ্র সৈকতে ওই বালুর উপরে নিস্তেজ হয়ে বসে পড়ল ইমাদ, দুই চোখ ভর্তি তার অশ্রু। সে যেন এখনো মানতে পারছে না রূপন্তী তাকে ভালোবাসে না, সে বিভানকে বিয়ে করেছে। ইমাদের মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। এই ঘুম ভেঙে গেলেই তার স্বপ্ন ভেঙে যাবে, সে আবার ফিরে পাবে মেয়েটাকে। ইমাদের ভাবনার মধ্যে গাড়ি স্টার্টের আওয়াজ ভেসে এলো। ওই বুঝি রূপন্তী চলে যাচ্ছে। ছটফটিয়ে উঠল ছেলেটার হৃদয়। বসা থেকে উঠে দাঁড়ালো সে, দৌড় শুরু করলো বিভানের গাড়ির দিকে। দোলাও দৌড় শুরু করলো ইমাদের পিছু পিছু, ডেকে বলল, ইমাদ ভাই কোথায় যাচ্ছেন? শুনুন আমার কথা। কে শুনে কার কথা? ইমাদ উম্মাদের ন্যায় ছুটে এলো বিভানের গাড়ির নিকটে, কিন্তু ততক্ষণে বিভান গাড়ি স্টার্ট করে রূপন্তীকে সাথে নিয়ে সাই সাই করে ছুটে চলেছে বাড়ি পথে। ইমাদ দৌড় শুরু করলো, সে গাড়ির পিছনে চেঁচিয়ে বলল, শুধু একবার বলে যাও রূপন্তী তুমি আমাকে ভালোবাসো,
কিছুটা সময়ের ব্যবধানে দৌড় থামালো ইমাদ। হাঁটু মুড়ে বসে পড়লো রাস্তার মধ্যে বরাবর। রূপন্তীদের গাড়িটা ইতিমধ্যে অনেকটা দূরে চলে গেছে, এখন আর দৌড়ে ধরাও সম্ভব না। ইমাদের চোখ জোড়া ভরে উঠল, হৃদয়ে করা নাড়লো। এই গাড়িটা যেভাবে তার সম্মুখ থেকে একটু একটু করে দূরে চলে গিয়েছে, রূপন্তীও ঠিক এভাবে এই গাড়ি নিয়েই তার থেকে এতদিন ধরে একটু একটু করে দূরত্ব বাড়িয়েছে। শুধু সে বুঝতে পারেনি, বোকার ন্যায় দিনের পর দিন ভালোবেসে গেছে। দোলাও ইতিমধ্যে ইমাদের পিছনে ছুটতে ছুটতে এসে দাঁড়ালো ওই স্থানে, হাত রাখলো বেচারার কাঁধে, মৃদু সরে ডাকলো, ইমাদ ভাই। ইমাদ যেন শুনতে পেল না দোলার ডাক, অনুভব করতে পারল না তার উপস্থিতি। তার মন যে এখন অন্য কোথাও পড়ে রয়েছে, চরম বিষণ্ণতায় নিজের স্বকীয়তা খুইয়ে বসেছে কিঞ্চিত সময়ের জন্য। দোলা এবারে ইমাদের বাহু ধরে হালকা ঝাঁকালো, ফের ডেকে উঠল, ইমাদ ভাই। ইমাদের হুঁশ ফিরল। মলিন দৃষ্টিতে সে তাকালো দোলার পানে, অস্ফুষ্ট স্বরে বলল, উঠুন রাস্তা থেকে, যে কোনো সময় গাড়ি চলে আসতে পারে। ইমাদ উঠল না, ম্লান স্বরে বলল, রূপন্তী চলে গেছে। দীর্ঘ শ্বাস ফেলল দোলা, বল প্রয়োগে টেনে দাঁড় করালো ছেলেটাকে, সান্ত্বনা দিতে বলল, কোথায় আর যাবে? বাড়িতেই গেছে নিশ্চয়ই। আমরা এখান থেকে ফিরে ওদের বাড়ি যাব। ওদের বাড়িতে গিয়ে কি হবে? ওর আর বিভানের বিয়েটা কি মিথ্যে হয়ে যাবে? ওকে ভালোবাসবে আমায়? এমন কিছুই হবে না, আর ও আর আমায় ভালোবাসবে না। আমি জীবনে কখনো ওকে পাবো না। থামলো ইমাদ, পরপর কিছুটা ধরা গলায় বলল, বন্তি কেন ভালোবাসলো না আমায়? দোলার হৃদয় জ্বলছে। নিজের ভালোবাসার পুরুষের কণ্ঠ থেকে অন্য নারীর জন্য এত বিষাদ, এত ভালোবাসা, এত হাহাকার সহ্য হচ্ছে না তার কিছুতেই। আবার ইমাদের জন্য খারাপও লাগছে। ছেলেটা ভালোবেসে কতটা ভেঙে পড়েছে। তপ্ত নিঃশ্বাস ফেললো মেয়েটা, ধীর কণ্ঠে বলল, রূপন্তী তখন বলল না, ভালোবাসার হৃদয় সংগঠিত ব্যাপার, এখানে কারোর হাত থাকে না। হয়তো ওর হৃদয়ের সৃষ্টিকর্তা আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করেনি কখনো। ও আপনাকে কখনো অন্য নজরে দেখতেই পারেনি। আর সবচেয়ে বড় কথা, ও আপনার ভাগ্যে ছিল না। সৃষ্টিকর্তা কেন রূপন্তীকে আমার ভাগ্যে লিখলেন না দোলা? ইমাদের ধরা গলা দোলার আর সহ্য করতে কষ্ট হলো, তবু নিজেকে সামলে সে বলল, তার সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবে একটা কথা কি, সৃষ্টিকর্তা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আপনি এইভাবে ভেঙে পড়বেন না, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার জন্য ভালো কিছু রেখেছে। ইমাদ হাসলো, তাচ্ছিল্য করে বলল, ভালো কিছু? রূপন্তীর থেকে ভালো কিছু? হয়তো, আবার হয়তো বা না। বুক চিরে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো ছেলেটার, আর সে দাঁড়ালো না ওই স্থানে। পিছন ঘুরে পা বাড়ালো নিজের গাড়ির পানে। দোলার ধৈর্যের বাঁধ ভাঙলো। নিজের প্রিয় পুরুষের কণ্ঠে এতক্ষণ অন্য নারীর কথা শুনে, অন্য নারীকে ভালোবাসার কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলো না সে। নিজের মনের কথা আর চেপে রাখতে পারলো না, এক প্রকার চেঁচিয়েই বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি। ইমাদ থমকে দাঁড়ালো। দোলা তাকে ভালোবাসে? অবাক হলো ছেলেটা, পিছন ফিরে তাকালো মেয়েটার পানে, বিস্মিত স্বরে প্রশ্ন করলো, তুমি আমাকে ভালোবাসো? দোলার চোখে অশ্রু, অথচ কণ্ঠে দৃঢ়তা নিয়ে জবাব দিল, হ্যাঁ, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ইমাদ ফের চমকাতে গিয়েও চমকালো না। একে একে স্মরণে এলো সর্বদা মেয়েটা তার পাশে পাশে থাকতো, তার জন্য অস্থির হতো, তার একটু বেশি যত্ন নিত। অথচ সে কতটা বোকা ছিল। সে ভেবেছিল এসবই দোলা বন্ধুত্বের খাতিরে করেছে, যেমনটা তার ক্ষেত্রে রূপন্তী ভেবেছে। তার ভালোবেসে সাহায্য, যত্ন, পাশে থাকাকে মেয়েটা ধরে নিয়েছিল বন্ধুত্বের খাতিরে করা। এটাকেই বোধ হয় প্রাকৃতির প্রতিশোধ বলেছে। সে ঠিক যেমনটা দোলার সাথে করেছে, রূপন্তীও তার সাথে ঠিক তেমনটাই করেছে। ইমাদের দৃষ্টি শীতল হলো, ঠান্ডা স্বরে সে বলল, আমি জানি না তুমি আমাকে কবে থেকে ভালোবাসো কিংবা কেন ভালোবাসো, কিন্তু এতক্ষণ যা যা ঘটেছে সবটা তোমার চোখের সম্মুখেই ঘটেছে। তুমি সবটা দেখেছো এবং বুঝেছো। তুমি এটুকু নিশ্চয়ই ভালোভাবেই বুঝেছো আমি রূপন্তীকে ভালোবাসি। আমি এরপর আর সরাসরিভাবে তোমাকে কোনো উত্তর দিতে চাইছি না, কারণ ভালোবাসার মানুষের কণ্ঠ থেকে না বোধক উত্তরটা কতটা কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক আমি তা বুঝি। আমি তোমাকে আমার মতোই সেই যন্ত্রণায় সামিল করতে চাইছি না।
ইমাদ আবার পিছু ঘুরলো, পা বাড়ালো গাড়ির পানে। তখন ওই দোলা পিছন থেকে বলল, কিন্তু রূপন্তী তো আপনাকে ভালোবাসে না। ইমাদ দাঁড়িয়ে পড়লে আবারও, পিছন ঘুরে বলল, সে আমাকে ভালোবাসে না বলেই কি আমার ভালোবাসা কমে যাবে? তবে কেমন ভালোবাসলাম আমি? থামলো ইমাদ, একটু সময় নিয়ে ফের বলল, ভালোবাসা মানে কি তাকে পাওয়া, তাকে নিজের করে নেওয়া? এমন নয় যে আমি ভালোবেসেছি বলে তাকেও আমায় ভালোবাসতেই হবে। ভালোবাসা কখনো জোর করে হয় না। ভালোবাসা মানে দ্বিধা দ্বন্দ্বে জর্জরিত বিধ্বস্ত জোরপূর্বক কোনো অনুভূতি নয়। ভালোবাসা হলো এক সুখকর অনুভূতির নাম। তার হৃদয় হয়তো আমার জন্য ভালোবাসা নামক কোনো সুখকর অনুভূতি জন্মায়নি, তাই সে আমায় ভালোবাসে না। কিন্তু তাই বলে যে এক নিমিষে আমার হৃদয় থেকে তার জন্য সকল ভালোবাসা মুছে যাবে এমন নয়। সে সারা জীবন আমার হৃদয় কোণে থেকে যাবে, হয়তো কখনো ভালোবাসায়, কখনো আফসোসে, অথবা সম্মানে। ইমাদ চলে গেল। দোলার হৃদয়টা ভেঙে এলো সাথে সাথে। সে জানতো এমন কিছুই হবে, তবু এত কেন কষ্ট হচ্ছে তার? নিঃশ্বাস যেন আটকে আসতে চাইছে এই মুহূর্তে। চারদিকটা কেমন দুর্বিষহ হয়ে উঠেছে। জ্যাক এবং এলিনা এসে দুপাশ থেকে ধরলো তাকে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো মেয়েটাকে। জ্যাক এলিনা এখানে অনেক আগেই এসেছিল এই স্থানে, তবে ইমাদ এবং দোলাকে কথা বলতে দেখে তাদের মধ্যে আর বাধা হতে চায়নি বলে দাঁড়িয়েছিল এক কোণে। কিন্তু শেষের দিকে যখন মেয়েটাকে ভেঙে পড়তে দেখলো, এখন এগিয়ে এলো তার পানে। বিভান রূপন্তীকে নিয়ে সোজা বাড়িতে গেল না, মাঝ পথেই কোনো এক মাঠের মধ্যে গাড়িটা থামালো সে। নিজে গাড়ি থেকে নেমে রূপন্তীকেও বলল, গাড়ি থেকে নেমে দাঁড়াও। রূপন্তী গাড়ি থেকে নেমে দাঁড়ালো, চোখ ঘুরিয়ে তাকালো চারদিকে। আশেপাশে কোনো ঘরবাড়ি বা তাদের ব্যতীত কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। মেয়েটা এই স্থানটা চিনে না, আর এই রাতের আধারে চারদিকটা বোঝাও যাচ্ছে না তেমন। বিভান রূপন্তীকে নিয়ে আরেকটু এগিয়ে গেল। গাছপালার আড়ালে দেখা মিলল ছোট একটা নদীর। চাঁদের আলোয় নদীটা এবং তার আশপাশের পরিবেশ মোহিত এক রূপ ধারণ করেছে এই মুহূর্তে। বিভান বসলো সে নদীর ধারে ঘাসের উপর। রূপন্তীর হাত টেনে তাকেও ইশারা করলো বসার জন্য। মেয়েটা বসলো ঘাসের উপরে, সাথে সাথেই বিভান মাথা এলিয়ে দিল তার কাঁধে। চমকে উঠলো মেয়েটা, তড়িৎ গতিতে তাকালো পাশ ফিরে। তবে বিভানকে তার কাঁধ থেকে সরে যেতে বলল না। কিঞ্চিত সময় নিয়ে চুপ রইল দুজনেই। অতঃপর মুখ খুলল বিভান, মৃদু স্বরে বলল, আশপাশটা আধার বেশ, তাই না? চাঁদের আলো আছে। সে আছে বটে, তবে সে নিজের ক্ষুদ্র আলো ছড়িয়ে যেন প্রকৃতিতে বিরাজমান অন্ধকারটাকে চিনিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। এই তীব্র আধারের সম্মুখে তার এই ক্ষুদ্র আলো নড়ছে। সে নিজের ক্ষুদ্র আলো দ্বারা প্রকৃতিকে পুরোপুরি আলোকিত করতে ব্যর্থ, তার স্বকীয়তা ফিরিয়ে দিতে ব্যর্থ। থামলো বিভান, ফের বলল, বাবা মার মৃত্যুর পর আমিও ঠিক এমন এক আধারে ছেয়ে গেছিলাম। জীবনে থাকা ক্ষুদ্র আলো আমাকে পুরোপুরি আলোর দিকে ঠেলে নিতে পারছিল না। অথচ আমি প্রতিনিয়ত একটু আলোর আশায়, একটু শান্তির আশায় দিক দিশা হারিয়ে আলো খুঁজতে ব্যস্ত হয়েছিলাম। শেষ পর্যন্ত একটু আলোর আশায় আমি পাড়ি জমালাম স্পেনে। তবুও সে আলো খুঁজে পেলাম না। দিনের পর দিন অতিবাহিত হলো। আমি উন্মাদের ন্যায় হয়ে উঠেছিলাম একটু শান্তির জন্য, কিন্তু আমার শান্তি মিলল না। শেষে বেছে নিলাম একাকিত্বকে, সঙ্গী করলাম ওই আধারকে। তারপর তুমি এলে আমার জীবনে। প্রথম দিকে আমি তোমাকে সহ্য করতে পারতাম না, তোমাকে দেখলেও আমার কাজ হয়ে উঠত। কিন্তু ধীরে ধীরে কি হলো জানি না, আমার হৃদয়ে তোমার জন্য অদ্ভুত এক অনুভূতি অনুভব করতে শুরু করলাম। আমি বারবার চাইলাম সে অনুভূতিকে উপেক্ষা করতে, কিন্তু শেষ পর্যন্ত আমি ব্যর্থ। আমি আমার জীবনের সব কার্যে ব্যর্থ, না পেরেছি নিজেকে কখনো নিয়ন্ত্রণ করতে। এই পর্যন্ত বলে থামলো বিভান, দীর্ঘ শ্বাস ফেলে বলল, আর না পেরেছি নিজের অনুভূতিকে কখনো নিয়ন্ত্রণ করতে। আমি জানি তোমাকে জোরপূর্বক চাপে ফেলে বিয়ে করাটা আমার অন্যায় ছিল, কিন্তু জীবনে ব্যর্থ হতে হতে এই ক্ষণে এসে হৃদয়ে ভয় টানা বেঁধেছিল যে আমি তোমার ক্ষেত্রেও ব্যর্থ হব, তোমাকেও হারিয়ে ফেলবো। আমি কখনো তোমার মনের মতো হতে পারবো না। আর ইমাদ, ও তো সব দিক থেকে পারফেক্ট,
সুদর্শন, মিষ্টি ভাষী, মানুষের মন জুগিয়ে চলতে পারে, নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে। কিন্তু আমি বদমাশ আছি, রকছাটা, মনের কথা প্রকাশে ব্যর্থ একটা পুরুষ। তাছাড়া এদেশে আসার পর থেকে তোমার সাথে কখনো ভালো ব্যবহারই করিনি। তাছাড়া ইমাদ সর্বদা সব দিক থেকে তোমার মন জুগিয়ে চলার চেষ্টা করছিল। আমি ভয় পাচ্ছিলাম, হৃদয় সংশয় জেগেছিল তুমি হয়তো ইমাদের প্রতি দুর্বল হয়ে পড়বে। অনেকটা ভয়, সংশয়, আমি তোমাকে ভয় দেখিয়ে জোর খাটিয়ে বিয়ে করেছি। পারলে মাফ করে দিও আমাকে।